সালাম আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটি ম্যারাথন ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সবাই একটু রেসপন্স করবেন। আমরা দেখব আমাদের কি কি টপিক বাকি রয়েছে, আপনারা একটু জানাবেন। আমরা সেই টপিকগুলো আজকে আলোচনা করব। যেহেতু ক্লাসটি দীর্ঘক্ষণ হবে, অবশ্যই সবাই একটু ঠিকমতো রেসপন্স করবেন। সবাই কি ঠিকঠাক শুনতে পাচ্ছেন? ঠিক শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমি সবাইকে একটু আনমিউট করে দিই, হ্যাঁ? সবাইকে আনমিউট করে দিয়ে আমরা কথা বলি। যেহেতু আমাদের উপস্থিতি কম, আমরা একটু কথা বলি। সবাইকে আনমিউট করে দিয়েছি, হ্যাঁ? আপনারা কথা বলুন। আমাদের কি কি টপিক বাকি আছে, ওই টপিকগুলো আজকে আমরা আলোচনা করব। সেখান থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো কেউ একজন একটু বলবেন আমাদের কি কি টপিক বাকি আছে, বা আপনাদের এই মুহূর্তে কোন কোন টপিকগুলো বেশি প্রয়োজন। শতরূপা, আপনিই বলুন। আপনি যেহেতু রেসপন্স করেছেন, আপনিই বলুন যে কোন কোন টপিকগুলো আমাদের এখন পড়া প্রয়োজন মনে করছেন, বা বাকি রয়েছে পড়ার, বা কোন বিষয়গুলো এখন রিভিশনের মতো পড়লে আপনাদের জন্য সুবিধা হবে। জি, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি স্যার, এই 45তম স্যার বিসিএস তো আমাদের বাংলার অংশটা তো স্যার একটু হার্ড হয়েছে, তাই স্যার আমরা একটু হ্যাঁ। এই যে যে সাহিত্যের আর কি যে কবি, এই যে কোন কবিগুলো আর কি কিভাবে পড়বো আর কি স্যার, এই একটু আচ্ছা যে কবিতা অনেকগুলো, এগুলা মনেও রাখা যায় না, যে কবি উপন্যাস কার কোনটা আর কি একটু একটু সাজেশন আকারে একটু পড়ালে আর কি, যেগুলো আর কি একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো। আচ্ছা বিবেচনা করেছে কি কি ভুল হয়েছে, কি কি বাকি আছে অর্জন করে, তো এত কথা কিন্তু বলতে হবে। আচ্ছা, আমাদের আর কি কি বাকি আছে বলুন তো। মানে পড়া হয়ে গেছে কোন কোনগুলো এটা একটু বলুন তো, বা বাকি আছে কোনগুলো আপনাদের। কোন কোন লেকচার আপনাদের বাকি আছে একটু জানান তো। স্যার আমি স্যার কয়েকটা ক্লাস করেছি, আবার কয়েকটা স্যার ক্লাস করতে পারি না, তাই স্যার বলতে পারছি না। অনেকটা ক্লাস রেকর্ড করতে আসছিল তো স্যার, আচ্ছা আচ্ছা। তাই যে অন্যরা একটু রেসপন্স করুক। আচ্ছা, এখানে অন্য যারা আছেন একটু জানান তো। এই সমস্ত ক্লাস এগুলো এখন ফাউ ফাউ দেওয়ার একই ক্লাস দুইবার তিনবার হবে। এই ক্লাসগুলো দেখবেন আবার দিতে হইব। হুম। অবশ্য আমরা অনেকে পাই নাই, অমুক না তমুক না, আমার ক্লাসগুলো নেই। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনারাও ঠিক বলতে পারছেন না কোন কোন টপিকগুলো আজকে পড়বেন, আমাদের যেহেতু একটা ম্যারাথন ক্লাস হবে, আমি জানতে চাচ্ছিলাম যে আপনাদের কোন কোন বিষয়গুলো এখন প্রয়োজন। একজন যদিও বলেছেন আমাদের কোন কোন কবি সাহিত্য থেকে একটু গুরুত্বপূর্ণ, সেগুলো আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আর তাহলে আমি শেষের দিক থেকে একটু শুরু করতে চাচ্ছি। আপনারা এই বিষয়গুলো পড়েছেন কিনা, যেমন ধরুন আহ পদ প্রকরণ। পদ প্রকরণটা পড়েছেন কিনা আপনাদের?
এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, পদ প্রকরণ থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকবে। আচ্ছা, একজন হ্যান্ড রাইজ করেছে, ওনাকে একটু মিউট করে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, বলছি আমার ক্লাস জয়েন করেছি, গ্রুপে হচ্ছে কালকে জয়েন করেছি। আচ্ছা, শুনতে পারছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, এর বলুন। ভিতরে আমি অনেকগুলো ক্লাস পাইনি, মানে মেসেজ আসতো না। তো আমার তো অনেকগুলো ক্লাসই মিস হয়ে গেছে, ওইগুলো রেকর্ড তো পাচ্ছি না, আর অনেক ক্লাসই তো আমাদের হয়নি সুপার কেয়ার লাইভ বেসে। আচ্ছা এখন অনেকগুলো ক্লাস বাকি আছে। আচ্ছা, এখন তাহলে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক দেখে আজকে আপনাদেরকে পড়াই, তারপরে ঈদের পর দেখা যাক, হ্যাঁ? জি। আচ্ছা যে তাহলে পদ প্রকরণ বললেন ওইটা হয়নি গতকাল। হচ্ছে আলম স্যার ক্লাস নিয়েছিল, ও সংক্ষেপে অনেকগুলো টপিক প্রায় 4 ঘন্টা বেঁধে নিয়ে আমাদের অনেকগুলো টপিক ক্লিয়ার করছিল। এর আচ্ছা মাঝে পদ প্রকরণটা বাকি ছিল। আচ্ছা আচ্ছা, ওই ওই ওইটাই বলেন যে কালকে এসআলম স্যার যে টপিকগুলো আলোচনা করেছেন সেই টপিকগুলোর বাহিরে কোন কোন টপিকগুলো আছে, যেমন একটা পেয়ে গেলাম আমরা, পদ প্রকরণ। হ্যাঁ, যে পদ প্রকরণ। আমাদের অল্প একটু শব্দ করছিল, কারক, সমাস, প্রত্যয়, ধ্বনি পরিবর্তন, এগুলো করা হয়েছিল। আচ্ছা, পদ প্রকরণটা তাহলে আমরা নিতে পারি। উপসর্গ। যে না, উপসর্গটা করানো হয়নি। আচ্ছা, উপসর্গ। তারপরে ধরুন হচ্ছে বাক্য শব্দ প্রকরণ পড়েছেন, শব্দ প্রকরণ। জি না, এই আচ্ছা শব্দ প্রথম পড়ানো হয়নি, কিন্তু হচ্ছে যৌগিক শব্দ, মানে রূঢ়ি শব্দ, শ্রেণী বিভাগ, এগুলো তৎসম শব্দ, এগুলো পড়ানো হয়েছে, শব্দের এগুলো। আচ্ছা, ওইটাই শব্দ প্রকরণ আর কি, হ্যাঁ। আচ্ছা, জি আছে। আর সমাস পড়েছেন, সন্ধি পড়েছেন, সন্ধি। জি না, সন্ধিটা পড়া হয়নি। আচ্ছা, তাহলে আমি কয়েকটা টপিক পেলাম। আমি তাহলে আজকে পদ প্রকরণ, উপসর্গ, সন্ধি এগুলো নিয়ে প্রাথমিক আলোচনা করি। আর সাহিত্যের অংশ আর থেকেও গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকদের নিয়ে আর একটু তো আলোচনা করব। কালকে অনেক বিষয় নিয়ে আলোচনা করছিল, তো শব্দটা একটু বিদেশি শব্দটা পড়া হয়নি, বললে এটা হচ্ছে আচ্ছা, অনেকগুলা আছে, ফার্সি হুম, শব্দ, আরবি শব্দ, এগুলা এটা পড়া হয়নি, শুধু বিদেশি শব্দটা। আচ্ছা, ঠিক ঠিক আছে, তাহলে আমরা পদ প্রকরণ দিয়ে শুরু করি, হ্যাঁ। পদ প্রকরণ জি দিয়ে শুরু আছে। করি। আমরা আজকে কোনো স্লাইড নিব না, যেহেতু আমাদের ক্লাসটা ম্যারাথন এবং আমাদের যেহেতু আহ, অনেক কিছু আসবে এখানে, সুতরাং আমরা নির্দিষ্ট স্লাইড না নিয়ে আমরা নোট করে করে পড়ি, আলোচনা করি। মূলত ক্লাসটা হবে একটা আলোচনার মতো, হ্যাঁ। আপনারাও বুঝবেন, আহ না বুঝলে সেটা প্রশ্ন করবেন, ঠিক আছে? আচ্ছা, জি। দেখুন, পদ জিনিসটা কি বলতে পারবেন? পদ, পদ আর শব্দ এই দুইটার মধ্যে পার্থক্যটা কি জানেন? পদ আর শব্দের পার্থক্য কোথায়? এটা কিন্তু পরীক্ষাতেও আসতে পারে প্রশ্নটা। পদ এবং শব্দের মধ্যে পার্থক্য কোথায়? যেমন ধরুন, আমি হাত লিখলাম একটা শব্দ, আবার হাতে লিখলাম আর একটা শব্দ। এখন এই যে আমি দুইটা শব্দ লিখছি, কিন্তু আমি কিন্তু দুইটা শব্দ লিখলাম, কিন্তু দুইটা শব্দের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি বলতে পারবেন? এখানে কি নাই? বিভক্তি নাই, শূন্য বিভক্তি, তাই না? এইখানে বিভক্তি আছে, কি বিভক্তি? এ বিভক্তি, মানে সপ্তমী। তাহলে যেখানে বিভক্তি থাকবে, যে শব্দটার সাথে বিভক্তি যুক্ত হয়ে যাবে সেটার পরিচয় হয়ে যাবে কি? পদ। সেটার পরিচয় কি? পদ। আর যখন বিভক্তি থাকবে না, তখন এটা পদ নয়, তখন এটা শব্দ। এবং বিভক্তিহীন, বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে, প্রাতিপদিক বলে। এটা তো আমরা সবাই জানি, তাই না? পদ আর শব্দের পার্থক্যটা খেয়াল করেন। পদ হচ্ছে কি? বিভক্তিযুক্ত থাকবে, বিভক্তিযুক্ত হলেই পদ। বিভক্তিহীন যেটা, বিভক্তিহীন যেটা সেটা হচ্ছে কি? শব্দ। আর এই শব্দগুলো যখন বাক্যে ব্যবহার হয়, তখন বিভক্তি থাকুক বা না থাকুক, তখন সেটা শব্দ। যেমন ধরুন, আমি বললাম কি, আমি হাত দিয়ে লিখি। দেখুন, আমি হাত দিয়ে লিখি, তাহলে এই যে এইখানে হাত শূন্য বিভক্তি, এখানে তো হাত শূন্য বিভক্তি। এখন এই যে হাত, এটা কিন্তু শব্দ না। এই অনুযায়ী কিন্তু শব্দ হওয়ার কথা ছিল, কিন্তু শব্দ না কেন? কারণ আমি হাত দিয়ে লিখি, এই হাত শব্দটা বাক্যে ব্যবহার হয়েছে। বাক্যে ব্যবহার হলে সেটা আর শব্দ নয়, সেটার পরিচয় কি? পদ। তাহলে প্রথম বিষয়টা, কনসেপ্টটা কি? সেটা হচ্ছে
বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই পদ। এছাড়া কি, এছাড়া হচ্ছে বিভক্তিহীন যে শব্দগুলো, সেগুলোকে বলা হয় বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে। এবং এই যে বিভক্তিহীন নাম শব্দ যেটা, এটাই শব্দ, আর এটার সাথে যখন বিভক্তি যুক্ত হয়ে যায় তখন এটা পদ হয়ে যায়। এই হচ্ছে পদ আর শব্দের মধ্যে তফাৎ। তারপরে আসেন পদের সংজ্ঞা। পদ আমরা সবাই জানি পদ কাকে বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। তো এখন আমাদের সংজ্ঞা কিন্তু আর আসবে না, আমরা যেহেতু বিসিএস ক্যান্ডিডেট, আমাদের কিন্তু এই পড়া পড়লে হবে না। আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি, পদ কত প্রকার বলেন তো? পদ কত প্রকার আপনারা লিখবেন? পদ প্রধানত কয় প্রকার? দুই প্রকার, তাই না? একটা হচ্ছে সব্যয় পদ, আর একটা হচ্ছে অব্যয় পদ। পদ প্রধানত দুই প্রকার। এখন খেয়াল করে দেখেন, এই যে সব্যয় পদ যেটা, এটা আবার চার প্রকার। এটা আবার চার প্রকার, কিন্তু কি কি? এই চারটা প্রকারের মধ্যে রয়েছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, আর একটা হচ্ছে ক্রিয়া। এই হচ্ছে পদ মোটামুটি পাঁচ প্রকার। আমরা এখানে দুইটা প্রকার দেখলাম, কিন্তু পদ কিন্তু পাঁচ প্রকার। হ্যাঁ, এখন বর্তমানে নবম দশম শ্রেণীর বই অনুযায়ী পদ কত প্রকার কে বলতে পারবেন? নবম দশম শ্রেণীর বই অনুযায়ী পদ কত প্রকার? একজনও জানেন না নবম দশম শ্রেণীর বই অনুযায়ী পদ কত প্রকার? নবম দশম শ্রেণীর বই অনুযায়ী পদ হচ্ছে 8 প্রকার। ইংরেজিতে পদ, পার্ট অফ স্পিচ কত প্রকার? কি আপনারা কি শুনতে পাচ্ছেন? কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, মাঝে মাঝে রেসপন্স করবেন, আপনারা একটু রেসপন্স করেন, যেহেতু আমরা এখানে অংশগ্রহণ কম, আমরা পার্টিসিপেন্ট কম, সুতরাং আমরা একটু আলোচনার মাধ্যমে ক্লাসটা আগাবো, তাহলে সবার জন্য সুবিধা হবে। আচ্ছা, এখানে আমরা 5টা পাচ্ছি, তো বাকি এক্সট্রা 3টে কি কেউ জানেন আপনারা? আচ্ছা, মিউট করা না, মিউট আমি তাহলে আনমিউট করে দেই। হ্যাঁ, আনমিউট করে দিয়েছি। আপনারা কথা বলবেন, কথা না বললে শুধু একা এতক্ষণ পেছাল পেয়ে কিন্তু অসুস্থ হয়ে যাবো। ঠিক আছে? আচ্ছা, নতুন নবম দশম শ্রেণীর নতুন বই অনুযায়ী পদ হচ্ছে 8 প্রকার। তো ওই 8 প্রকারের মধ্যে আমরা এখানে 4টা দেখতে পাচ্ছি। 4টা এখানে আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। আর বাকি 4টা কি কি? একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, একটা হচ্ছে অনুসর্গ, একটা হচ্ছে যোজক, আরেকটা কি? ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, সর্বনাম, ক্রিয়া বিশেষ্য, বিশেষণ। আরেকটা হচ্ছে কি? আবেগ। মানে হচ্ছে এক কথায় বলতে পারেন যে আমাদের ইংরেজির যে পার্ট অফ স্পিচ সেটার সাথে মিলিয়ে নিয়েছে। যেমন নাউন, এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। প্রোনাউন, এটা হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ভার্ব। এই যে ক্রিয়া বিশেষণ অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অনুসর্গ, যোজক, যোজকটা হচ্ছে কনজাংশন। হ্যাঁ, কনজাংশন। আর এটা হচ্ছে কি? আবেগ, ইন্টারজেকশন। ইন্টারজেকশন, আর এটা বাকি রইল কোনটা? অনুসর্গ, প্রিপজিশন। প্রিপজিশন। প্রিপজিশন, প্রিপজিশন। তাহলে এই হচ্ছে 8 প্রকার। এখন ইংলিশের সাথে মিলিয়ে মনে রাখবেন, তাহলে সুন্দর মনে থাকবে। হ্যাঁ, আর আবার আমাদের নতুন নবম দশম শ্রেণীর নতুন বইয়ে আবার 2টা টার্ম যুক্ত হয়েছে। একটা নাম হচ্ছে লগ্নক, আর একটা হচ্ছে বলক। বুঝতে পেরেছেন? এটা পদের সাথে সম্পর্কযুক্ত। হ্যাঁ, একটা হচ্ছে লগ্নক, আপনার নাম শুনেছেন লগ্নক, আর এটা হচ্ছে বলক। তো এই যে লগ্নক যে জিনিসটা, আমরা তো বিভক্তি পড়েছি যে না, এখন বিভক্তি থেকে কিন্তু একটা প্রশ্ন আসে, যেহেতু পদ নিয়ে পড়াচ্ছি আমরা, পদের ব্যাপারে একটু বলি। যেমন পদ নিয়ে প্রশ্ন আসে যে বিভক্তি কত প্রকার, কে বলতে পারেন বিভক্তি কত প্রকার? বিভক্তি কত প্রকার?
বিভক্তি কত প্রকার? 8 প্রকার। 8 প্রকার? আপনার তো তাহলে একুলো হইলো না, ওকুলো হইলো না। হ্যাঁ, বিভক্তি আমি তো ভাবছিলাম 7 প্রকার বলবেন। একজন 7 প্রকার বলেছেন, কিন্তু ভুল। বিভক্তি হচ্ছে 2 প্রকার। হ্যাঁ, বিভক্তি হচ্ছে 2 প্রকার। কি কি? একটা হচ্ছে নাম বিভক্তি, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। দেখেন, এই এই কনফিউশন গুলো আমাদের ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ, বিভক্তি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে নাম বিভক্তি আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। তো এই যে নাম বিভক্তি যেটা, এইটা হচ্ছে 7 প্রকার। নাম বিভক্তি হচ্ছে 7 প্রকার। আচ্ছা, তাহলে এই যে 7টা প্রকার আমরা তো সবাই জানি, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, তাই না? আর ক্রিয়া বিভক্তি জিনিসটা কি? ক্রিয়া বিভক্তি জিনিসটা হচ্ছে ক্রিয়াপদের সাথে পার্সন অনুযায়ী বা ব্যক্তি অনুযায়ী যেটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে কি ক্রিয়া বিভক্তি। ক্রিয়া যেমন যেমন আমি বললাম কি, আমি করব, এটা একটা ক্রিয়া লিখলাম। তো এই যে করব, এখানে অ আছে না, এটা একটা বিভক্তি। জি এইটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। তিনি করবেন বা তিনি করেন, দেখেন এখানে কিন্তু এন একটা বিভক্তি আসছে, এক্সট্রা শব্দ, মানে ক্রিয়াপদটা যতটুকু মূল থাকবে সেই মূলটার সাথে অতিরিক্ত যে অংশটা থাকবে সেটার নাম হচ্ছে ক্রিয়া বিভক্তি। এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? এই ব্যাপারটা ক্লিয়ার হলে এটা বুঝবেন। লগ্নক জিনিসটা কি? লগ্নক হচ্ছে আমরা বচনের জন্য অথবা পার্সনের জন্য অথবা পদাশ্রিত নির্দেশক, যে ব্যাপারগুলো আমরা যুক্ত করি কোনো একটা শব্দের শেষ অংশে, এটা বিভক্তিও হতে পারে। লগ্নকটা কি হতে পারে? বিভক্তি, বিভক্তি। বচন, পদাশ্রিত নির্দেশক। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আহ ক্রিয়া বিভক্তি। বিভক্তি তো বিভক্তির মধ্যেই চলে আসবে, সমস্যা নেই। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। যেমন আমি বললাম কি যে আহ তারা আসবে। হ্যাঁ, তারা আসবে। দেখেন, এই আসটা হচ্ছে মূল শব্দ, এইটা হচ্ছে ক্রিয়ামূল। অতিরিক্ত যে বে যুক্ত করলাম এটা হচ্ছে লগ্নক। লগ্নক মানে কি? যেটা লেগে থাকে, অর্থাৎ মূল শব্দের পরবর্তী অংশ যেটা পাবেন সেটাই মনে করবেন লগ্নক। এখন লগ্নক আর বলকের মধ্যে পার্থক্য কি? লগ্নক আর বলকের মধ্যে পার্থক্য হচ্ছে, বলক জিনিসটা হচ্ছে আপনি যেখানে একটু মানে বল প্রয়োগ করে বলবেন। যেমন ধরেন আমি বললাম কি যে সে আসবে, তো সে আসবে, এখানে বেটা কি একটা লগ্নক। এখন আমি বললাম কি আরো জোর প্রয়োগ করে, সে আসবে, এখন আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু আমি যখন বলবে সে আসবেই, এই যে সে আসবেই, যখন আমি বেই বলছি, দেখেন তো সে নিশ্চিত আসবে, এরকম বোঝা যাচ্ছে না? একদম জোর প্রয়োগ জি করেছি না? এই যে জোর জি প্রয়োগ স্যার। করলাম, এইটার নামে হচ্ছে বলক। তাহলে লগ্নকটা হচ্ছে কি? বিভক্তি, বচন, পদাশ্রিত নির্দেশকের কারণে শব্দের পরবর্তী অংশ, একটা শব্দের পরবর্তী অংশ, এটা প্রত্যয় হতে পারে, সেটা হচ্ছে কি লগ্নক। আর বলক জিনিসটা কি? বলক হচ্ছে যখন ওই লগ্নকটাকেই জোর প্রয়োগ করা হয় তখন সেটা হচ্ছে বলক। এই হচ্ছে পার্থক্য দুইটা নতুন টার্মের। হ্যাঁ, তারপরে চলে আসেন আমরা পদের প্রকারে চলে যাই। আমরা প্রকারগুলো লিখেছিলাম। এখন দেখেন, আপনারা যেহেতু রেকর্ডের ক্লাসটা পাইতে একটু লেট হয়, আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। হ্যাঁ, সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তাহলে প্রথমে আসেন বিশেষ্য পদ। তো বিশেষ্য নিয়ে আমাদের বেশি কিছু পড়ার নাই। বিশেষ্য নিয়ে আমি একটা উদাহরণ দিই খুব সহজে বোঝার জন্য। ব্যতিক্রম গুলো আমি বলে দিব, ব্যতিক্রম অনেকগুলো থাকে। তো ধরেন রহিম একজন ব্যক্তি, রহিম একজন ব্যক্তি। তো রহিম যখন বিয়ে করে, সে বিয়ে করলে কি হয় বলেন তো? বিয়ে করলে তার কি হয়? পরিবার হয় না? জি বিয়ে করলে তার পরিবার হলো। আচ্ছা, তার পরিবার একটা সমাজে বাস করে না? সমাজে বাস করে। তারপর দেখেন, এই যে সমাজে যারা বাস করে তারা কি মানুষ না? সমাজে যারা বাস করে তারা মানুষ। দেখুন, রহিম হচ্ছে একটা নাম, তাই না? নাম। জি তো এটা প্রপার নাউন বলি আমরা, তাই না? প্রপার নাউন। তো এটা হচ্ছে কি? রহিমটা হচ্ছে নাম। তাহলে এইটা কোন ধরনের বিশেষ্য? রহিম এটা কোন ধরনের বিশেষ্য? এটার নাম। নামবাচক। নামবাচক বা সংজ্ঞাবাচক, জি নামবাচক বিশেষ্য। নাম। আচ্ছা,
বিয়েটা এখানে আমরা বাদ দিলাম, বিয়েটাও হচ্ছে একটা আনুষ্ঠানিকতার নাম, সুতরাং এটাও কিন্তু বিশেষ্য পদেই। তো আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে রহিম থেকে ডাইরেক্ট পরিবার, রহিম বিয়ে করে পরিবার গঠন করছে, তো পরিবার তো আর একলা হয় না, তাই না? পরিবার, না, আচ্ছা সবাইকেই হচ্ছে আনমিউট করা। আর আহ আপনার নামটা যেন কি, স্বপ্নাজ নাকি? উচ্চারণটা কি ঠিক আছে, স্বপ্নাজ নাকি স্বপ্নজ? আচ্ছা যাই হোক, আপনার আহ আপনি মিউটটা আনমিউট করেন, আপনি মিউটটা আনমিউট করেন, আমাদের এখান থেকে সবাইকে আনমিউট করা। আচ্ছা, তাহলে পরিবার তো আর একা গঠন হয় না, একা রহিমকে নিয়ে পরিবার গঠন হয় না, তার পরিবার গঠন করতে রহিমা প্রয়োজন। তো এই রহিম আর রহিমা মিলে যখন পরিবার হয়ে গেল, পরিবার কি হইলো? দুজন মানুষের সমষ্টি হয়েছে না? দুজন মানুষের সমষ্টি। জি, যেহেতু দুজন মানুষের সমষ্টি হয়েছে, সুতরাং এটা হচ্ছে কি সমষ্টিবাচক, কালেকটিভ নাউন, তাই না? সমষ্টিবাচক। আবার দেখেন সমাজ, এখন সমাজ কি একলা হইতে পারে? একটা পরিবার, এই রহিম আর রহিমের একটা পরিবার, একটা পরিবারকে কি আমরা সমাজ বলবো? একটা পরিবারকে কি না, সমাজ বলা যায়? না স্যার, বলা যায় না। সমাজ হতে হলে কমপক্ষে 2টা 3টা 4টা পরিবার দরকার হয়। তাহলে এইখানেও কি একটা অনেকগুলো পরিবারের সমষ্টিতে সমাজ তৈরি হচ্ছে, তাহলে এইটাও হচ্ছে সমষ্টিবাচক বা কালেকটিভ নাউন। তারপরে আসেন সমাজে, পরিবারে বা রহিম রহিমা সবাই কি, সবার একটা কমন পরিচয় আছে না? সবার কমন পরিচয়টা কি? তারা সবাই মানুষ। মানুষ কি একটা জাতি? তাহলে এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। তাহলে আমরা এখান থেকে কয়টা জিনিস শিখলাম দেখেন, খেয়াল করেন। রহিম বা রহিমা, আমি রহিম দ্বারা নির্দিষ্ট একজন ব্যক্তিকে চিনতে পারছি যে অমুকের নাম রহিম। আমি রহিম নামের মাধ্যমে বা রহিমা নামের মাধ্যমে একটা নির্দিষ্ট ব্যক্তিকে চিনতে পারছি। সুতরাং এটা হচ্ছে কি নামবাচক বিশেষ্য। পৃথিবীতে, খেয়াল রাখবেন, পৃথিবীতে যত কিছু সৃষ্টি বা তৈরি আছে, প্রত্যেকটা জিনিসের স্বতন্ত্র যে নাম, এক একটা নাম, সেই নামটাই হচ্ছে কি নামবাচক বিশেষ্য বা প্রপার নাউন। এখন আপনি ধরেন চন্দ্র, সূর্য, নক্ষত্র, হ্যাঁ, তারপর হচ্ছে কি পদ্মা, মেঘনা, যমুনা, এরকম যা যা পাবেন, বিভিন্ন বই পুস্তকের নাম, সংবাদপত্রের নাম, দেশের নাম, জাতির নাম, হ্যাঁ, সবগুলো হচ্ছে কি প্রপার নাউন, সবগুলো হচ্ছে প্রপার নাউন। তারপরে আসেন, তো এইখান থেকে আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে কি কয়েকজন মিলে যখন একটা পরিবার তৈরি হয়, এই পরিবারটা হয় কি সমষ্টি, কয়েকজনের সমষ্টি, কয়েকজন মানুষের সমষ্টি। তো এটা পরিবার সমষ্টিবাচক। এরকম সমষ্টিবাচক আর কি কি হতে পারে? যেমন ধরেন খেলার দল, হ্যাঁ, আমাদের যে ক্রিকেট টিম আছে, ফুটবল টিম আছে, এরকম হকি টিম আছে, প্রত্যেকটা কি আলাদা আলাদা টিম, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। ধরেন আর্মি, আর্মিতে কি থাকে? আর্মি বলতে কি বোঝায়? আর্মি বলতে শুধুমাত্র কিন্তু একজন সৈনিককে বোঝায় না, অনেকজন সৈনিককে মিলে আর্মি তৈরি হয়। আবার কয়েকজন আর্মি নিয়ে কি হয়? কয়েকজন আর্মি নিয়ে তৈরি হয় কি, আচ্ছা আমরা যে এই যে কয়েকজন আর্মি বলি, এটা কিন্তু ভুল প্রয়োগ, হ্যাঁ, আমরা কিন্তু কয়েকজন আর্মি বলতে পারি না, একজন সৈনিক, কয়েকজন সৈনিক মিলে আর্মি তৈরি হয়। আর আর্মি হচ্ছে একটা ইউনিট, আর একটা ইউনিটে হচ্ছে কি সমষ্টি, এরকম আর কি। তাহলে এটা হচ্ছে সমষ্টিবাচক, সমাজটাও সেম। তারপর দেখেন, যখন অনেক কিছু একটা নির্দিষ্ট নাম দিয়ে আমি প্রকাশ করতে পারবো, তখন সেটা হয়ে যাবে কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য। যেমন ধরেন রহিম, রহিমা, এরকম সলিমুদ্দি, গলিমুদ্দি, যাই বলি না কেন, সবাই তো মানুষ। শিশু বলি, মা বলি, বাবা বলি, ভাই বলি, বোন বলি, যাই বলি না কেন, তাদের কমন পরিচয় কি? মানুষ। তাহলে মানুষটা হচ্ছে কি জাতিবাচক বিশেষ্য। এখন ধরেন আমি বললাম কি পদ্মা, মেঘনা, যমুনা, তো এই যে পদ্মা, মেঘনা, যমুনা, এইগুলো যখন আমি বলছি, আপনারা লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা কি নদীর নাম, তাই না? তো পদ্মা দ্বারা আমি একটা নদীকে চিনছি, মেঘনা দ্বারা একটা নদীকে চিনছি, যমুনা দ্বারা একটা নদীকে চিনছি, এরকম হাজারো নদীর নাম রয়েছে। তো প্রত্যেকটা নদী মিলে তাদের মূল পরিচয়টা কি, তাদের বৈশিষ্ট্য কি? তারা নদী, তারা নদী। তাহলে নদীটা কি হবে? এখন আপনারা বলেন নদীটা কি হবে? মানুষ দিয়ে আমি বাবা মা ভাই বোন রহিম করিম সলিমুদ্দি কলিমুদ্দি শিশু যা আছে দেবর ভাবি সবাইকে বুঝতে পারছি। নদী দ্বারা আমি পদ্মা, মেঘনা, যমুনা, নীলনদ থেকে শুরু করে পৃথিবীতে যত নদী আছে সব বুঝতে পারছি। তাহলে দুইটা কি সেম জিনিস না? নদীর বৈশিষ্ট্য যা, মানুষের বৈশিষ্ট্য তাই।
তাহলে এটা হচ্ছে কি জাতিবাচক, তাই না? জাতিবাচক কমন নাউন, হ্যাঁ জাতিবাচক। আপনারা বলবেন, হ্যাঁ বলবেন, ভুল হলেও সমস্যা নাই, আমরা সংশোধন করে নেব, কারণ ভুল হলে তো আমরা শিখতে পারবো নাকি। আর যদি রেসপন্স করেন তাহলে বোঝা যাবে যে আপনারা বুঝতেছেন। দেখেন, তাহলে এই গেল হচ্ছে আমাদের বিশেষের স্বাভাবিক যে নিয়মগুলো, মানে স্বাভাবিক যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো আমরা বুঝতে পারি এইভাবে দেখেই। কিন্তু কিছু জিনিস রয়েছে আমরা সহজেই বুঝতে পারি না। যেমন ধরেন, আচ্ছা মিউট কাটে নাই আপনার, না দাঁড়ান তো। দেখেন তো এবার ঠিক আছে কিনা। জি স্যার, আমার নানি মতো হয়েছে। আচ্ছা দেখেন, আমরা বিশেষ্য নিয়ে আলোচনা করছিলাম, তো ওই বিশেষ্যের মধ্যে আমরা কিছু ব্যতিক্রম পাবো। যেমন ধরেন, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা আগে উত্তর দেন, তারপরে আমরা দেখি। হ্যাঁ হ্যাঁ সবাই কিছু প্রশ্ন দিচ্ছি, কিছু শব্দ দিচ্ছি, আপনারা একটু উত্তর করবেন এগুলা কি। হ্যাঁ, যেমন ধরেন আমি লিখলাম পড়া, যাওয়া, খাওয়া, আসা, তারপরে ধরুন লিখলাম দর্শন, গমন। এই যে আমি শব্দগুলো লিখলাম, করা, আপনারা একটু বলেন তো এগুলা কোন পদ? করা, পড়া, যাওয়া, খাওয়া, আসা, দর্শন, গমন। ক্রিয়া হবে। ক্রিয়া হবে, তাই না? জি আচ্ছা স্যার, ক্রিয়াপদ আচ্ছা কাজ ক্রিয়া করা বুঝি। আচ্ছা ঠিক আছে, আপনাদেরটাই নিলাম। এগুলো হচ্ছে ক্রিয়াপদ, ঠিক আছে। আচ্ছা এখন আসেন, এইগুলো একটাও ক্রিয়া না। হ্যাঁ, এখন বলতে পারেন যে এগুলো ক্রিয়া না, সারা জীবন